লাল সবুজের বাংলাদেশ যেখানে বইছে ঈদ উল আজহার আনন্দ, এদেশের মুসলমানদের কাছে ঈদ কাঙ্ক্ষিত মহোৎসব হিসেবেই বিবেচিত। ধর্মীয় বিশ্বাস, আদর্শ অনুসরণে ঈদ উল আজহায় রবের প্রতি আনুগত্য ও আত্মত্যাগের প্রতীক হিসেবে গবাদি পশু কুরবানি দেওয়া হয়। এ সময় একমাত্র সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য নিজের প্রিয় বস্তু ত্যাগ করে মুসলিম উম্মাহ। বিসর্জনের এই প্রথা পালিত হচ্ছে বহু বছর ধরে, যা ধর্মীয় দৃষ্টিতে সেরা ইবাদত। সম্পদশালী ব্যক্তিরা রবের দেওয়া নেয়ামতের শুকরিয়া স্বরূপ এই কুরবানি করে থাকেন। ঈদ উল আজহার আগে ও ঈদের নামাজ পড়ার পর থেকে ৩ দিন দেশের অলিগলি থেকে পাড়া মহল্লা, চায়ের দোকান থেকে সুরম্য অট্টালিকা, সব স্থানে আলোচনায় ঠাঁই পায় কুরবানিযোগ্য পশু ও এর দরদাম। গরু বেলা কোনো লাভ নেই। 1 কেজি গম পুষির দাম 60 টাকা, 1 কেজি বুট পুষির দাম 80 টাকা, 1 কেজি ধানের কুড়ার দাম হলো 25 টাকা, এরকম 1 কেজি ঘাসের দাম 30 টাকা 10 গ্রামে। মিনিমাম একটা গরুতে প্রতিদিন খরচ করে 400 টাকা 10 গ্রামে। এই পশু লালন পালন উৎপাদনের পেছনের গল্পে রসদ যোগায় ক্ষুদ্র খামারিরা। দেশের চাহিদার বিপরীতে মূল যোগানটি তারাই দিয়ে থাকেন, যার পেছনে থাকে হাড়ভাঙা খাটুনি, ধৈর্য, পরিশ্রম, বিনিয়োগ, অধ্যবসায় ও প্রশিক্ষণ। শহর থেকে বেরিয়ে গ্রামের আঁকাবাঁকা পথ পেরিয়ে প্রান্তিক খামারিদের সফলতা সন্ধানে আমাদের গন্তব্য দক্ষিণে ধলেশ্বরী নদীর তীর ঘেঁষা মুন্সিগঞ্জ সদর উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী মীর কাদিম পৌরসভার দিকে। প্রায় ২০০ বছরের পুরনো মীর কাদিমের সুস্বাদু ও ধবল জাতের গরু এ অঞ্চলের প্রধান ঐতিহ্য। এখানকার খামারিরা বলেন, রাশিয়া ইউক্রেন এরপর হঠাৎ মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধের কারণে দানাদার খাদ্যের দাম বেড়েছে অভ্যন্তরীণ বাজারে। অত্র এলাকায় চারণভূমির স্বল্পতা রয়েছে, গোখাদ্যের দরে উত্তাপ থাকলেও খামারিরা দানাদার খাদ্য কিনেই পশুকে খাওয়াচ্ছেন। এদিকে সাম্প্রতিক সময়ে শ্রমিক খরচ সহ আনুষঙ্গিক ব্যয়ও বেড়েছে। সকালে ৬টায় আর দুপুরে ২টায়। ওর সাথে দানাদারের সাথে কি খাওয়ান আর কাস্টমার দাম হিসেবে এই ডবল গরুর চাহিদাটা ইনশাল্লাহ আমাদের প্রত্যেক বছরই থাকে খুব ভালো, কিন্তু আমরা মূলত যেভাবে গরু সাদা ডবল গরুগুলা কিনে নিয়ে আসি ওই হিসাবে আমরা দাম পাচ্ছি না। এর কারণ হচ্ছে খাবারের দাম অনেক বেড়ে গেছে। এ অঞ্চলের অন্য খামারিরা জানান, মধ্যস্বত্বভোগীদের প্রভাব কাটিয়ে বিক্রি নিশ্চিতকরণ, চোরাই পথে পশু অনুপ্রবেশ ঠেকানো গেলে এ খাতে স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। ফজরের নামাজ পড়ে আমরা সর্বপ্রথম খামারে আইসা গরুগুলাকে খাবার দাবার শুরু করে পরিচর্যা শুরু করি। ডালের যত ভুসিগুলো আছে সেইগুলাই মিক্স করে আমরা এই গরুকে খাওয়াই। দেশের প্রায় প্রতিটি গ্রাম এই পশু লালন পালনের সঙ্গে যুক্ত, ফলে উৎপাদন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটি এই সময়ে গ্রামীণ অর্থনীতিকে সক্রিয় করে তোলে। বিশ্লেষকদের মতে এটি সার্কুলার ইকোনমি তৈরি করে, যেখানে নগরের অর্থ গ্রামে এসে প্রবাহিত হয় এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র খামারিরা সেই অর্থ নানা কাজে ব্যয় করে। এক পর্যায়ে সেই অর্থ গ্রাম থেকে নগরে আবার ফিরে যায়। মুন্সিগঞ্জের জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য বলছে, ৬টি উপজেলায় খামারের সংখ্যা ৫,৩৯২টি, যেখানে ষাঁড় রয়েছে ৩৭,২২৯টি, গরু ৪৪,০৩৯টি আর ছাগল রয়েছে ১৯,৮৭৯টি। এ অঞ্চলে মোট গবাদি পশুর প্রাপ্যতা ৬৭,৭১১। মাংস উৎপাদনের জেলাভিত্তিক কুরবানিযোগ্য গবাদি পশুর প্রাপ্যতা ও চাহিদার ছকপত্র ঘেঁটে দেখা গেছে, মোট পশুর বিপরীতে ২০২৬ সালে চাহিদা ৬০,৭৯৫টি। সেই হিসেবে এই জেলায় উদ্বৃত্ত রয়েছে ৬,৯১৬টি পশু। এ বিষয়ে জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, খামারিদের কল্যাণে সব ধরনের পরামর্শ ও পর্যাপ্ত সহযোগিতা অব্যাহত রয়েছে। মুন্সিগঞ্জ একটা নদী ভিদত চরাঞ্চলের একটা ডিস্ট্রিক্ট,
এবং এই চরাঞ্চলে থাকাতে এখানে গবাদি পশুর সংখ্যা বেশি। গরু যদি রোদে থাকতে পারে দিনের বেলাতে, নদীতে গোসল করতে পারে, আর চারণভূমির ঘাস, বাথানের ঘাস, প্রাকৃতিক উপায়ে জন্মানো ঘাস এটা যদি খেতে পারে, এর মতো কোয়ালিটির গরু, এর মতো স্বাস্থ্যবান গরু খুব কম হবে আর কি। অপরদিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে নিরাপদ ও মানসম্মত দুধ, মাংস উৎপাদন নিশ্চিতকরণে প্রাণী সম্পদ খাতের আধুনিকায়ন, পশুখাদ্যের মান নিয়ন্ত্রণ, কৃত্রিম প্রজনন প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। প্রান্তিক খামারিদেরকে আপগ্রেড করাই হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মূল কাজ। সুতরাং প্রান্তিক খামারিদেরকে যখন আমরা আপগ্রেড করতে পারবো, তখনই দেশের ইকোনমি ডেভেলপ হবে। আজকে দেখবেন যে একটা নারী তার বাড়িতে 2-3টা করে গরু লালন পালন করছে, ছাগল লালন পালন করছে, এবং এই উদ্বৃত্তটার আমরা এক্সপোর্ট করতে চাই। আমরা প্রাণী সম্পদ খাতকে রপ্তানিমুখী খাতে পরিণত করতে চাই। আমাদের এবারের সফর রাজধানী ঢাকা থেকে 51 কিলোমিটার পশ্চিমে কালীগঙ্গা নদীর সমতলে অবস্থিত মানিকগঞ্জের দিঘলিয়া উপজেলার দিকে। এ জেলায় প্রতিটি ঘর, উঠান একটি ছোট ছোট সম্মিলিত খামার। সব বাড়িতেই 2 থেকে 4টি গবাদি পশু লালন পালন হয় এখানে। আঙিনায় ঘাস, মাঠ ভরা ফসল, বিস্তৃত ক্ষেত জুড়ে ভুট্টা চাষের ফলে এখানকার অধিকাংশ প্রান্তিক খামারিদের ক্রয়কৃত দানাদার খাদ্যের উপর পুরোপুরি নির্ভরশীল হতে হয় না। সবুজ, সতেজ আর সুষম খাবারের যোগান থাকায় এ অঞ্চলে গরু ছাগলকে মোটাতাজা করা সহজ হয়। গরু ছাগল, মহিষের ভালো দর থাকায় এ অঞ্চলের মানুষ আর্থিকভাবে অনেকটা স্বাবলম্বী। 58 বছর বয়সী কৃষক আফতাবউদ্দিন বিড়বিড় করে তাই বলছিলেন, পারিবারিক নানা বিপদ আপদে পশু বিক্রির অর্থই নির্ভরতার প্রতীক হয়ে ওঠে। জানান, পরিবারের জন্য মাঝে মধ্যে অর্থ ভরসার শেষ ঠিকানা হয়ে যায়। সার গরু 1,30,000 নিয়ে 35,000 খারাপ, তারপর 30-40,000 তো মেডিকেলে হাসপাতালে চলে গেছে। মানে 2টা বকনা আছে, বকনা 2টা যদি গাভিন হয় তাইলে একটু পয়সার মুখ দেখা পারো। পশুপালনে এ ভূমিতে শুধু সফলতার গল্প। এখানে ইতির মতো সাহসী কন্যারা 400-500 টাকা দিয়ে খামার শুরু করে আজ কোটি টাকার মালিক বনেছেন ঘাম, কঠোর শ্রম, একাগ্রতা দিয়ে। শুরুটা ছিল মানুষের কাছ থেকে ধার করে নেওয়া 200-400 টাকা। সেখান থেকে আমি 6 বছর দুধের ব্যবসাটা করলাম। আমার কিন্তু ঘর নাই, কিন্তু আমার গোয়ালে গরুতে ভরপুর। আমার আল্লাহর রহমতে প্রায় 53টা গরু ছিল। আমি কয়েকদিন আগে কিছু গরু বিক্রি করে কিন্তু প্রায় 70-80 লক্ষ টাকার জমি রাখছি। এ জেলায় গোয়াল ঘরের টিনের ফুটো দিয়ে আসা সূর্যের রশ্মিতে বোনা হয় অসংখ্য স্বপ্ন, যে স্বপ্ন বাস্তবায়নে পরিবারগুলোর সকল সদস্য ঐক্যবদ্ধ হয়ে হাড়ভাঙা খাটুনি খাটে দিনরাত। এখন তো আমার ঘর বাড়ি একদম নাই বললেই চলে, কারণ আমার একটা পরিকল্পনা যে আমি সেই দিনই কিছু করব যেই দিন কিনা আমার মানে ঘরের কোনায় আমার বড় একটা অ্যামাউন্ট থাকবে, এবং আমি যদি কোথাও কিছু করিও আমার যেন কোনো মূলধন না নষ্ট হয়। আমরা 50 টাকাও দুধ বিক্রি করি, 40 টাকাও বিক্রি করি। আমরা মোট তাতে মানে কিন্তু মাঝে মধ্যে একটু কম যায়, বেশি যায়। যখন বেশি যায় তখন প্রায় 20,000 টাকার মতো, 18-20,000 টাকা প্লাস আসে। উদ্যোক্তারা জানান, ভুসি, খোল, চিটাগুড়, লবণ, ভিটামিন মিশ্রণ সহ একটি সুষম খাদ্য তালিকা মেনে চলেন তারা। তবে দানাদার খাবারের চেয়ে আঁশ জাতীয় খাবার বেশি স্বাস্থ্যসম্মত হওয়ার কারণে কাঁচা ঘাসের উপর নির্ভরতা বাড়িয়েছেন। 3টা গরু আছে, আর 3টা গরুর মধ্যে থেকে এখন 6টা গরু আছে আমার। গত বছর 2টা গাভী বিক্রি করছি। একটা গাভী বিক্রি করছি 1,30,000, আরেকটা বিক্রি করছিলাম 1,34,000 টাকা। কুড়া ভুসি কিনে খাওয়াইয়া খালি দুধ বেচা, দুধের পয়সা তো গরুর পাশে যায়, লাভ হয় না। মানিকগঞ্জ জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য বলছে 60টি উপজেলায় অসংখ্য খামার রয়েছে। এখানে সব মিলিয়ে ষাঁড়ের সংখ্যা 44,237টি, গরু রয়েছে 54,195, ছাগলের সংখ্যা 40,563টি। সর্বমোট গবাদি পশুর সংখ্যা 99,711টি, যার বিপরীতে চাহিদা 65,870টি পশু। সেই হিসেবে এই জেলায় এবার পশু উদ্বৃত্ত রয়েছে 33,841টি। এ বিষয়ে ব্যাংকের ম্যানেজার বলেন, এ সময় ব্যাংকগুলোতে লেনদেন বেড়ে যায়। উৎসব উপলক্ষে প্রবাসীরাও দেশে টাকা পাঠাতে শুরু করেন।
কুরবানির ঈদ উপলক্ষে আগে রেমিটেন্স যারা প্রেরণ করতেন তারা বেশি পরিমাণে রেমিটেন্স প্রেরণ করতেছেন। 4-5টা গরু সে বিক্রি করেছেন, সেই টাকাটা সে ক্যাশে না নিয়ে তার অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিচ্ছেন। অ্যাকাউন্টে দেওয়ার সাথে সাথেই আমাদের বিভিন্ন মাধ্যম রয়েছে, সেই মাধ্যমে টাকাটা তার অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। আর বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জানান, উদ্যোক্তাদের সব রকমের সহায়তা দিতে সরকার আন্তরিক। পাশাপাশি গরুর মাংস ও চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে সংশ্লিষ্ট সব মহল কাজ করছে। নীতি সহায়তা, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক অবকাঠামো উন্নয়ন করা গেলে কুরবানি কেন্দ্রিক এই অর্থনীতি আরও বড় পরিসরে রূপ নিতে পারে। যারা পশুপালন যারা করে, উৎপাদক যারা, এরা যাতে ন্যায্য মূল্য পায় এই বিষয়টাই বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। এবং ইউরোপের বাজারে যদি ঢুকতে পারে তাহলে আমাদের সবার স্বার্থ সংরক্ষিত হবে। অপরদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, দেশে গবাদি পশুর কোনো ঘাটতি নেই। সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু আসা সামগ্রিক অর্থনীতির জন্য একটি বড় হুমকি। স্থানীয় শিল্প ও ক্ষুদ্র খামারিরা ক্ষতির সম্মুখীন হলে সামগ্রিক মাংসের উৎপাদন এবং স্বনির্ভরতা হুমকির মুখে পড়বে। অন্য অন্য দেশ থেকে কোরবানির সময় প্রচুর গরু এসে যেত, যার কারণে দেশীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হইতো, বিশেষ করে অর্থের দিক থেকে। বর্ডার দিয়ে অতীতে যে পরিমাণে আসতো, আমার ধারণা গত বছর তার 1/4 আসে নাই। আগামী দিনে 0 হবে। ভারতের বর্ডারে যদি কোনো গরুর হাট থাকে, তখন ওইখানে গরুর হাটে গরুটা বেচা কিনি হইলে একটা হাসিল হয়, ওই হাসিলটা তখন তার বৈধ কাগজ হয়ে যায়। এই কারণে বর্ডার জোনে আমরা কোনো বাজারও রাখি না। দেশে গত 1 দশকে পশুর উৎপাদন বেড়েছে 142%-এরও বেশি। এরই মধ্যে বাংলাদেশ এই সূচক নিয়ে মাংস উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করেছে। একজন প্রান্তিক খামারি নানা চড়াই উতরাই পেরিয়ে এই পশু লালন পালন করে থাকেন। খাত সংশ্লিষ্টরা বলছেন, নীতি সহায়তা পেলে এই খাত দারুণভাবে ঘুরে দাঁড়াবে। একজন প্রান্তিক খামারি কতটা বাধা ডিঙিয়ে এই পশু লালন পালন করে থাকেন, সেই চিত্র আপনাদের জানাতে এবার আমাদের যাত্রা সিরাজগঞ্জের চৌহালির উদ্দেশ্যে। যমুনা নদীর পশ্চিম পারে অবস্থিত সিরাজগঞ্জ উত্তরবঙ্গের প্রবেশদ্বার, যা ঐতিহ্যের দিক বিবেচনায় রাজশাহী বিভাগের তাঁত শিল্পের শহর হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। যমুনা সেতু, রবীন্দ্র কাচারিবাড়ি, হৃষ্টপুষ্ট পশুর জন্য বহুকাল আগে থেকে এই অঞ্চল বিখ্যাত। তবে সিরাজগঞ্জ গরু আর দুধের রাজধানী নামে বেশি পরিচিত। সূর্য পূর্ব থেকে যখন পশ্চিমমুখী, তখন সড়ক পথ ধরে আমরা দিগন্ত ছুতে পৌঁছে গেলাম চারণভূমি লাগোয়া নৈসর্গিক গ্রাম বেলকুচি বাঘাবাড়িতে। জানা গেল, এখানকার অবুঝ প্রাণীগুলো স্থানীয় অর্থনীতির পালে হাওয়া দিচ্ছে, গ্রাম আর গঞ্জে এনে দিয়েছে সমৃদ্ধি। এখানে লালন পালন করা পশু বাড়ির উঠান, তারপর ব্যাপারীর হাত ধরে দেশের নানা প্রান্তরে ছড়িয়ে পড়ে। বাড়িতে একটা মেয়ে বিয়ে দিতে হবে, মেয়ের 2টা গয়না বানাই দিতে হবে ওই কাজে, কিংবা একটা ছেলে বাইরে যাবে, তার জন্য হয়তো 5 লাখ টাকা লাগবে। ওই সময় কি করলো, 2-3টে গরু নিয়ে হাটে নিয়ে বেঁচে গেল। নানা পরিসংখ্যান বলছে, দেশে ক্ষুদ্র এবং ব্যক্তি খামারের সংখ্যা 10 থেকে 12 লাখ। বৈশ্বিক খাদ্য ও কৃষি সংস্থা FAO এর তথ্য বলছে, সারা বিশ্বে গরু লালন পালনে বাংলাদেশের অবস্থান 12তম। তার মানে এভাবে মোটা দাগে বলা যায়, সারা বছর যে চাহিদা তার অধিকাংশই যোগান দিয়ে থাকে ব্যক্তি বা ক্ষুদ্র খামারিরা। অনেকেই জানান, খাবারের দর আকাশ ছোঁয়া, মাঝে মধ্যে বিদ্যুৎ থাকে না, পশুর ঔষধের দাম অনিয়ন্ত্রিত, তবুও তারা টিকে আছেন বিস্তৃত চারণভূমির জন্য। একটা গরুর দৈনিক খরচ আছে 300 টাকা, খাওয়া দাওয়া, লেবার কস্টিং, তারপরে কারেন্টের যে পরিমাণ সমস্যা, গরমের দিনে আমাদের কারেন্ট খরচটা একটু বেশি হয়। গরু পালি আর টুকটাক ব্যবসা বাণিজ্য করি, করে বাড়িঘর করলাম, ছেলেবেলে নেহাপড়া করাইছি, এখন 2টা ছেলে চাকরি করে। অন্য উদ্যোক্তারা বলেন, এখানে প্রাকৃতিক পদ্ধতিতে গরু লালন পালন করা হচ্ছে, যে কারণে এ অঞ্চলের গবাদি পশুর রোগবালাই কম হয়। পরিবারের অন্য সদস্যদের অবদানও অনস্বীকার্য। বলেন, মূলত মহিলাদের বিরামহীন পরিশ্রম খাতটিকে আরও সুদৃঢ় করেছে।
আমি বাড়িতে বেকার হয়ে বসেই থাকি, গরুর পিছে যদি আমি আল্লাহ সময় দিবার পারি তাহলে আমার আল্লাহ সংসার উপকার হলো। 1 লাখ দিয়ে 3 লাখ টাকা বেশ এই লাভের জন্য। বর্তমান দুটো আছে পালে, একটা গাই আছে, তার সাথে একটা বাছুর আছে। এ বিষয়ে অর্থনীতিবিদ জানান এটি একটি সম্ভাবনাময় উদীয়মান খাত। অতি অল্প সময়ে খাতটি তরতর করে এগিয়ে যাচ্ছে, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করেছে। তাই ছোট খামারি ও উদ্যোক্তাদের সহজ ঋণ, বাজার সংযোগ এবং পশু স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নত করা জরুরি। এই বছরে শুধুমাত্র এই কোরবানির যোগ্য পশু বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে 60 থেকে 70 হাজার কোটি টাকার। তো এই সব মিলিয়ে কিন্তু এটা বিশাল অর্থনীতি। তো এটার আসলে অবহেলা করার কোনো উপায় নেই, আমরা অনেক রকম হিসাব করি না। এটার যে অর্থনীতি সেটার কর্মকাণ্ড অনেক গভীর এবং বৃহৎ পরিসরে। তো এইটাকে আমাদের অনুধাবন করতে হবে, অনুধাবন করে কিন্তু সেইভাবে আসলে আমরা যদি জাতীয় পরিকল্পনা তৈরি করি সেটা আমাদের জন্য ভালো। মাল্টিপল ডাইমেনশনে আমাদের দেখতে হবে যে এই শহর থেকে যে অর্থটা গ্রামে যাচ্ছে কোরবানির সময়ে, তো সেটার যে অনেক জায়গাতে ব্যবহৃত হচ্ছে, মানে সেটা অনেকটা প্রোডাক্টিভ পারপাসে ব্যবহার করা হচ্ছে, সামাজিক কাজে ব্যবহার করা হচ্ছে, স্বাস্থ্য শিক্ষার কাজে ব্যবহার করছে এবং এমনকি মাইগ্রেশনের কাজেও এটাকে ব্যবহার করা হচ্ছে। তো সুতরাং এর সামাজিক এবং অর্থনৈতিক এটার যে গুরুত্ব সেটা কিন্তু অনেক বেশি। তো এটাকে আসলে আমাদেরকে অনুধাবন করতে হবে। কুরবানি ঘিরে বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে বড় ও বিস্তৃত অর্থনৈতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে। ঈদুল আজহা ঘিরে দেশে বিপুল অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হয়, যার প্রভাব পড়ে গ্রামীণ অর্থনীতি থেকে শুরু করে শহরের বাজার পর্যন্ত। তবে এ খাতে জমি স্বল্পতা ও চারণভূমির অভাব রয়েছে, যে কারণে পশুর সংখ্যা সীমিত রেখে দুধ ও মাংস উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার।